আমরা চাই যে মানুষ, যেহেতু দুটোই বড় দিনই প্রতিষ্ঠান, দিন দুই জায়গা থেকেই হাজার হাজার ওলামা একরাম বাহির হচ্ছেন, বিদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, আপনারা দুই জায়গায় খেদমত করছেন। আমরা তো সবসময় চাই যে দিনের খেদমত হোক, দিন হোক বা দিনের মেহনত হোক। তো আমরা সেই জায়গা থেকে যেই একটা মানুষের মাঝে একটা বিভ্রান্তি, এর পক্ষে ওর পক্ষে এরকম একটা কথা বা যে প্রচলিত কথাগুলো আছে, আমরা মূলত আজকে এইগুলোর একটু আলোচনা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এবং সারা আমার বিশ্বাস এটা নিয়ে আমরা যারা এটার সাথে সম্পৃক্ত বা সম্পৃক্ত নাও, সবাই এটা উৎসুক অবস্থায় আছে যে আসলে জামিয়া রহমানিয়া 10তলা বিল্ডিং যেটা, বা মুফতি মনসুরুল হক সাহেবের যে প্রতিষ্ঠান, তাদের বক্তব্য কি আপনারা কখনোই বলেননি, আমাদের কেউ বলেননি বা অনলাইনে কোথাও বলেননি। আমরা সেই জায়গা থেকে প্রথম প্রশ্ন যদি করতে চাই, প্রথম প্রশ্নটা আসলে এটার প্রতিষ্ঠাতাকে, জামিয়া রহমানের প্রতিষ্ঠাতাকে। জামিয়া রহমানিয়া আরাবিয়া এর প্রতিষ্ঠাতা কাল তো আমরা যেটা 1986 সালে তার প্রতিষ্ঠা হয়, কিন্তু প্রতিষ্ঠা শুরুতে জামিয়া রহমানিয়া আরাবিয়া অর্থাৎ লালবাগ থেকে শেখুল সাহেব হুজুর, মুফতি মনসুরুল হক সাহেব হুজুর, হেফজুর রহমান সাহেব এবং আরও কিছু ওস্তাদ, আসগর আলী সাহেব এবং বক্তা মাওলানা আব্দুল গাফফার সাহেব, ওনাদের মতো বুজুর্গরা যখন লালবাগ থেকে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং আমিনী সাহেব ওনাদের ওই সময় থেকে আলাদা হয়ে যান, আলাদা হওয়ার পরে ওনারা চলে আসেন মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের যিনি উদ্যোক্তা হাজী সিরাজউদ্দৌলা সাহেবের আহ্বানে এবং হাজী সিরাজউদ্দৌলা সাহেবের যে ওখানে নূর মসজিদের অপোজিটে ওখানে কয়েকটা বাড়ি, নির্মাণাধীন বাড়ি ছিল, সেখানে ওনারা ওঠেন প্রথম। হাজী সিরাজউদ্দৌলা সাহেব ওনাদেরকে স্বতন্ত্র জায়গা দিবেন এবং সেখানে জামিয়া নিজের নিয়ম অনুযায়ী দাঁড়াবে, হাজী সিরাজউদ্দৌলা সাহেব সহযোগী হিসেবে থাকবেন, এই প্রতিশ্রুতিতে ওনারা এখানে এসেছেন। এবং তখন কিন্তু তার নাম ছিল জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া। কিন্তু হাজী সিরাজউদ্দৌলা সাহেবের সঙ্গে যে সকল প্রতিশ্রুতির ভিত্তিতে ওনারা এসেছেন, ঠিক যতদিন যায় ওই প্রতিশ্রুতি বাস্তবায়নটা ততটা আশাটা ক্ষীণ হয়ে যায়। অবশেষে ওনারা দেখলেন যে একে তো যে সকল সুযোগ সুবিধা স্বতন্ত্র জায়গা দেওয়ার কথা সেটা উনি দিচ্ছেন না, অপরদিকে মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়েও উনি ভালো হস্তক্ষেপ করতেছেন, যেটা মাদ্রাসার সাধারণ শিক্ষা দীক্ষার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যায়, বাধা সৃষ্টি করে। যার ফলে ওনারা সিদ্ধান্ত নেন এই জামিয়া ওখানে আর সম্ভব হবে না, তার জন্য পৃথক জায়গা তালাশ করার। এখানে একটা ছোট প্রশ্ন, যে আপনার ওখান থেকে যারা বের হয়ে এসেছিলেন, সাইকুল হাদিস রহমতুল্লাহ থেকে শুরু করে সবাই 5-6 জন বা আরো একটু সংখ্যা বেশি, সবার নাম যদি নিয়ে আসে, সবাই কি একত্রেই শুরু করেছিলেন নাকি এরকম কেউ ছিলেন দূরে তাদেরকে আবার ডেকে নিয়ে আসা হয়েছে, এরকম কোনো ঘটনা আছে কিনা এখানে? অবশ্যই আছে, অবশ্যই আছে। আমরা তো জানি যে হাজী সাহেবের আহ্বানে হাজী সাহেবকে এই ক্ষেত্রে উৎসাহ দান করছেন মৌলানা আবুল কালাম সাহেব পরে হাজী সাহেব যোগাযোগ করছেন মুফতি সাহেব হুজুর ওনাদের সঙ্গে। মুফতি সাহেব হুজুর তিনি মঈনপুরের হুজুরকেও ডেকেছেন, শেখুল সাহেব হুজুরকেও সংবাদ দিয়েছেন যে মোহাম্মদপুরে আমরা মাদ্রাসা শুরু করতে পারি, এর জন্য আমরা চেষ্টা করব। আমরা যতটুকু শুনেছি আমাদের মুরব্বীদের মুখ থেকে, এমনকি যাদেরকে প্রতিনিধি হিসাবে, দূত হিসাবে মুফতি সাহেব হুজুর শেখুল সাহেব হুজুর কাছে পাঠিয়েছেন, এনারা এখনো আছেন। এর মধ্যে সেদিনও একজন বলে গেলেন, মাওলানা নিয়ামতুল্লাহ আল ফরিদি সাহেব গিয়েছেন, মুফতি সাহেব হুজুর পাঠিয়েছেন। তারপরে আমাদের মাওলানা আব্দুল কাইম আল মাসুদ সাহেব, যিনি আমাদের এখানে একজন মুহাদ্দিস, তিনিও ছিলেন। এবং ধানমন্ডি 15 নম্বর ঈদগাহ মসজিদের খতিব মাওলানা মুনাওয়ার সাহেব, যিনি ইন্তেকাল করে গেছেন গত বছর, ওনাদেরকে দিয়ে মুফতি সাহেব হুজুর শেখুল সাহেবকে মোহাম্মদপুরে আসার জন্য অনুরোধ করেন। তখন সম্ভবত উনি আজিমপুরে থাকতেন। আজিমপুরে তো হুজুরের বাসা ছিল। তো একাধিকবার অনুরোধের পরে, আশ্বস্ত করার পরে হুজুর এসে যোগদান করেন, আশ্বস্ত হন, সেইভাবে শুরু হয়। হুজুর মুরব্বী ছিলেন, এর মধ্যে তার কোনো প্রশ্ন নাই। তো হুজুরকে নিয়ে ওনারা শুরু করেন। তো মোহাম্মদিয়া থেকে ওনাদের যখন অন্যত্র যাওয়ার প্রয়োজন দেখা দিল, তখনও আবার জায়গা তালাশ করার ক্ষেত্রে আমরা যতটুকু জানি, আমাদের সেই মাওলানা আব্দুল কাইম আল মাসুদ সাহেব এবং ওনাদেরকেই মুফতি সাহেব হুজুর এদিক সেদিক তালাশের জন্য পাঠাইলেন। ঘটনাক্রমে সেখানে ওনারা এসে 7 মসজিদের পাশের এই জায়গাটা দেখলেন। হাজী নূর হোসেন সাহেব তখন এখানে আলীনুর রিয়েল এস্টেট নাম করে এখানে প্লট বিক্রি করতেছিলেন, ওনার সঙ্গে ওনাদের দেখা হয়। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে যে হাজী নূর হোসেন সাহেব এবং মোহাম্মদ আলী সাহেব, এনাদের দুইজনের পীর সাহেব ছিলেন নুরুদ্দিন গোহরপুরী সাহেব হুজুর।
গওহরপুরী সাহেব হুজুর স্বপ্নে দেখলেন যে সাত মসজিদের এই পাশে অনেক টুপিওয়ালা ঘোরাফেরা করতেছে, যার ফলে গওহরপুরী সাহেব পৃথকভাবে ওনার দুই মুরিদকে বলে রাখছেন যে এই জায়গাটাতে আমি এরকম দেখলাম, তোমরা এই জায়গাটা মাদ্রাসা করো। একদিকে মাদ্রাসার জায়গার তালাশ, অপরদিকে ওনাদের মুর্শিদের এই ধরনের স্বপ্ন, এই দুইটা মিলে ওনারা রাজি হয়ে যান যে এখানে মাদ্রাসা করবেন এবং জায়গা ওয়াকফ করবেন। ওয়াকফ করার আগে মাদ্রাসাটা বসবাসের উপযোগী হওয়ার আগ পর্যন্ত, বিল্ডিং নির্মাণ হওয়ার আগ পর্যন্ত আলীনুর রিয়েল এস্টেটের 4টা নির্মাণাধীন ভবন ছিল, সেই নির্মাণাধীন ভবনে যেন তেন করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেখানে 1988 সালে। তার মানে 86-তে যখন মোহাম্মদিয়া হাউজিং এ জামিয়া মোহাম্মদিয়া নামে শুরু হলো হাজী সাহেবের ওখানে, সিরাজউদ্দৌলা সাহেবের ওখানে, পরবর্তীতে 88-তে এসে এখানে হাজী নূর সাহেব এবং হাজী মোহাম্মদ আলী সাহেবের সাথে সম্পৃক্ত হয় এবং ওনারা তখনই স্থানের ব্যতিক্রমের মাধ্যমে নামও আলাদা চয়েস করা হয় জামিয়া রহমানিয়া আরাবিয়া। পুরোটা সময় আমাদের শাইখ আজিজুল হক রহমতুল্লাহ উনি ছিলেন সাথে, উনি ছিলেন। তখন ওনার কি ভূমিকা ছিল এখানে? আমরা যতটুকু জানি যে মুফতি সাহেব খুব ইয়াং ছিলেন ওই সময়, বয়স যুবক ছিল, উনি খুব সাংগঠনিক, যেটাকে বুঝায় যে খুব দৌড়ঝাঁপ করা বা কাজগুলোকে করা, আঞ্জাম দেওয়া, এগুলো চলচল ছিলেন। জি জি, আমরা যতটুকু জানি যে হাজী জামিয়া রহমানিয়ার যে পরবর্তীতে যে রেজিস্ট্রেড কমিটি গঠনতন্ত্র অনুযায়ী, সেই কমিটির যিনি সভাপতি তথা নুরানি ওয়াকফ স্টেটের জনাব মরহুম মোতাওয়াল্লি ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব, সেই ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব মাহমুদিয়া থেকেই যুক্ত ছিলেন এবং সেই সূত্রে যখন ইনারা চলে আসলেন, ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব এবং লালবাগ মাদ্রাসা থেকে যখন আসেন, লালবাগ মাদ্রাসা যখন ছিল তখন লালবাগ মাদ্রাসায় একজন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাজী আলহাজ আহমদ ফজলুর রহমান রাজা মিয়া সাহেব। তো রাজা মিয়া সাহেবরা আমাদের এই মুরব্বীদের সঙ্গে ছিলেন। সেই হিসাবে ওনারা যখন জামিয়া রহমানিয়া নামে এই প্রতিষ্ঠান সাত মসজিদের এখানে পাশে করবেন এটা সিদ্ধান্ত নিলেন, তখন ওনারা ওনাদের মতো করে একটা গঠনতন্ত্র তৈরি করলেন। সেই গঠনতন্ত্রে কমিটির একটা রূপরেখা দাঁড় করানো হলো, কারা প্রতিষ্ঠাতা হবেন সেই বিষয়গুলো আসছে এবং সেগুলো 1988 সালেই জয়েন্ট স্টক কোম্পানি থেকে সেটাকে আবার ওনারা রেজিস্ট্রি করে নেন। আচ্ছা, এই যে সংঘ স্মারক, এটা 1988 সনের 2রা অক্টোবর 1988। এই যে গঠনতন্ত্র ওনারা তৈরি করেন, আমরা জানি, যতটুকু জানতে পারছি, এই গঠনতন্ত্র সেগুলো সাহেব হুজুর তৈরি করিয়েছেন খেলাফত মজলিসের তখনকার সময়ের নায়েবে আমির মাওলানা ইসহাক সাহেবকে দিয়ে। ইসহাক সাহেব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, একটা সময় ক্যাবিনেট মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সম্ভবত এক আলিয়া মাদ্রাসার শিক্ষকতা কিংবা অধ্যক্ষের পদে উনি ছিলেন। তো তিনি খসড়া করেছেন, যার পর সেটাকে রেজিস্ট্রেশন করে নেওয়া হয়। সেই গঠনতন্ত্রের মধ্যে যে কমিটির রূপরেখা এখানে দাঁড় করানো হয়েছিল, কমিটির সদস্য এখানে ছিলেন 10 জন। এই 10 জন কমিটি ছিলেন। এই 10 জন কি প্রথম কমিটি মেম্বার? আমাদের দলিল দস্তাবেজ, আমরা কাগজপত্র যতটুকু পাই ডকুমেন্টে আমরা দেখতেছি এই 10 জন প্রথম কমিটি মেম্বার এবং ওনারাই প্রতিষ্ঠাতা হিসেবে। এখানে গঠনতন্ত্রেই ওনাদের যে উপরে লেখা আছে, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ অত্র সংঘ স্মারকের আলোকে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা ও পরিচালনার্থে স্বীকৃত হইয়া অত্র সংঘ স্মারকে স্বাক্ষর করিলাম। সেখানে 10 জনের নাম আছে। হাজী আব্দুল মালিক সাহেব সভাপতি, সেগুলো আইজুল হক রহমতুল্লাহ, শেখ হাজী আব্দুল মতিন সহসভাপতি, মৌলানা ইসহাক সহসভাপতি, হাফেজ মুজাম্মিল হক সম্পাদক, জনাব মৌলানা আব্দুল গাফার রইস প্রিন্সিপাল, জনাব হাজী আহমদ ফজলুর রহমান কোষাধ্যক্ষ, জনাব মৌলানা মাহমুদুল্লাহ সদস্য, জনাব প্রফেসর হামিদুর রহমান সদস্য, জনাব মৌলানা আলী আসগর সদস্য। এই 10 জন। তাতে আমরা দেখতেছি এটা। অপরদিকে এই তো হলো পরিচালনা পরিষদের রূপরেখা আমরা দেখলাম, কিন্তু মাদ্রাসার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এটা শুরু থেকেই অঘোষিতভাবে মুফতি মনসুরুল হক সাহেব তিনি এই ব্যবস্থাপনার প্রধান ছিলেন। বেতনাদি দেওয়া, কালেকশন করা, এরপরে ভবন নির্মাণ কাজ আগে বাড়ায় নেওয়া, এই বিষয়ে। আর দ্বিতীয় ব্যক্তি শিক্ষা দীক্ষার বিষয়টার দায়িত্বে ছিলেন বর্তমানে আমাদের জামিয়া রহমানিয়া যিনি প্রিন্সিপাল হযরত মাওলানা হিফজুর রহমান মমিনপুরী হুজুর, যিনি
লালবাগ মাদ্রাসার দীর্ঘদিনের মুহতামিম হযরত মুহাদ্দিস হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি শাইখুল হাদিস সাহেব হুজুরের উস্তাদ ছিলেন। এখানে একটু জানতে চাচ্ছি যে এই যে একটু আগে যে কথাটা বলেছিলেন যে মুফতি মনসুর হক সাহেব তিনি কিছু কিছু বিষয় দেখতেন, এই বিষয়গুলো কি উনি একা একাই ব্যবস্থাপনার উনি কি একা একাই বিষয়গুলো দেখতেন নাকি এটা কোনো কমিটির আমরা সিদ্ধান্ত ছিল? কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম প্রিন্সিপাল হন মাওলানা আব্দুল গাফফার সাহেব, দ্বিতীয় প্রিন্সিপাল হন মাওলানা আলী আসগর সাহেব। 1992-তে গিয়ে তৃতীয় প্রিন্সিপাল নিযুক্ত হন হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। এবং প্রত্যেক প্রিন্সিপালের সময় প্রিন্সিপালের নামে ছিলেন, কিন্তু ইহতেমামের কাজটা পরিপূর্ণভাবে আঞ্জাম দিতেন মুফতি মনসুর হক সাহেব। এমনকি যখন থেকে আলী আসগর সাহেব প্রিন্সিপাল ছিলেন, মুফতি সাহেব হুজুর ছিলেন নায়েবে মুহতামিম। শাইখুল হাদিস সাহেব যখন প্রিন্সিপাল, তখনও মুফতি সাহেব হুজুর ছিলেন নায়েবে মুহতামিম। কিন্তু মুফতি সাহেব তো কোনো একটা জায়গায় পরিচিতিতে শাইখুল মানে আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে তিনি এর প্রতিষ্ঠাতা এরকম কিছু একটা বলেছেন বা পরিচয় করিয়েছেন, এই বিষয়টা কি আপনাদের জানা আছে কিনা? এটা আপনারা শুনলেন কোত্থেকে? এটা মানুষ বলেছে, মানুষের কথা থেকে শুনে সেই সেই জায়গা থেকে এরকম কোনো কিছু আছে কিনা? আমরা শুনেছি, এটা শুনলাম এই যে গত 13ই জানুয়ারি মাওলানা মামুনুল হক সাহেব বসিলার দিকে যে মাহফিল করলেন, সেখানে উনি এই কথাটার একটা হাওয়ালা টানলেন। আচ্ছা, তো আরবি একটা পরিচিতি তৈরি করিয়েছেন, যাকে দিয়ে তৈরি করিয়েছেন তিনি আমাদেরই ক্লাসমেট ছিলেন, মাওলানা রিয়াজুল ইসলাম। ওনার হাতের লেখা ভালো ছিল, তখন তো হাতে লিখে তারপরে সেটাকে করা হইতো, ফটো অফসেট নিয়ে ছাপানো হইতো। তো সেটা পরবর্তীতে প্রচার করা হয়েছে কিনা সেটা আমরা ঠিক জানি না, ওটার কোনো কপি আমাদের কাছে নাই। আমরা এটার রেফারেন্সটা ওনার কাছ থেকেই শুনছি, কিন্তু সেটা শুনলে হয়ে থাকলে এতটুকুই। কিন্তু তাই বলে এটা কোনোদিন দালিলিক কোনো প্রমাণ হিসাবে হওয়ার যোগ্যতা এটা অর্জন করে নাই, এবং এটা দালিলিক প্রমাণ হিসাবে লেখাও হয় নাই। আপনি জানেন যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্যে হযরত কাসেম নানুতুই রহমতুল্লাহ আলাইহিকেই বলা হয়। তো তাই দালিলিক ভাবে তো কাসেম নানুতুই রহমতুল্লাহ আলাইহি একক প্রতিষ্ঠাতা না, কিন্তু হযরতের পরিচিতি সেই। এখন আরব বিশ্বের জন্য পরিচিতি লেখা, আরবিতে পরিচিতি লেখা হয়ে থাকলে সেখানে শাইখুল হাদিস সাহেব হুজুরের পরিচিতি ছিল, সেজন্য ওনার নাম ব্যবহার করা হয়েছে। তাই বলে অন্যদের নাম তো এখানে কি হয়ে যায় না, বাদ পড়ে যায় না। একমাত্র প্রতিষ্ঠাতা এরকম তো এটা তো বুঝায় না। আর আরেক কথা আছে এখানে, এদের একমাত্র প্রতিষ্ঠাতা কিংবা প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পাওয়া, এটা ওনারাও ধারণা করেন নাই। যার ফলে এই বসিলায় 17ই জানুয়ারির মাহফিলের আগে ওনারা তো আমাদের কমিটির দীর্ঘ 21 বছরের মামলা কি করছেন, মোকাবেলা করেছেন। কোথাও তো ওনারা এই কাগজটা পেশ করে বলেন নাই যে শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এটা আমাদের জানা নাই যে ওনারা পেশ করছেন, কিংবা এখনো সামনে যদি নাকি আইনের মোকাবেলা ওনাদের করতে হয়, ওনারা এটাকে পেশ করবেন কিনা আর আইন আদালতে এটা গ্রহণযোগ্য হবে কিনা, আমার মনে হয় এটার এমন গ্রহণযোগ্যতা নাই। আর একটা কথা হলো যে আমরা শাইখুল হাদিস সাহেব হুজুর স্বাক্ষর করা এবং হুজুরের দ্বারা হুজুরের সহ থেকে যেই প্রতিষ্ঠাতার তালিকা তৈরি করা, সেটা ওনার সন্তানদের কাছে রেফারেন্স হবে না, ও হয়ে যাবে মুফতি মনসুর হক সাহেব কোন ছাত্রকে দিয়ে একটা লেখাইলেন এটা আমাদের কাছে অবাক করার মতো বিষয় লাগে। এটা কেন হবে? ওনাদের কাছে তো রেফারেন্স হবে ওনাদের পিতা হযরত শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে গঠনতন্ত্র তৈরি করিয়েছেন, যেটাতে হযরতের সাইন আছে, যেটা জয়েন্ট স্টক কোম্পানি থেকে কি করা, রেজিস্ট্রি করা, এটাকে প্রমাণ হিসেবে পেশ না করে, এটাকে উল্লেখ না করে ওনারা মুফতি সাহেব হুজুর কোন ছাত্রকে দিয়ে কি লেখাইলেন আরবিতে, এতদিন পরে সেটা বলতেছেন। তারপরে এটা যদি কোনো ভিত্তি থাকে, ওনারা সামনে যদি আইনি কোনো ইয়েতে পেশ করতে পারেন, করেন। তাহলে আসলে যদি এরকমই হয় যে মুফতি মনসুর সাহেব কমিটির পরামর্শক্রমে তিনি প্রশাসনিক বিষয়গুলো দেখছিলেন, বা শাইখুল হাদিস রহমতুল্লাহ দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ছিলেন, এবং শাইখুল হাদিস রহমতুল্লাহ তৃতীয় মুহতামিম ছিলেন 92 সাল থেকে। তো তার মানে ব্যাপারগুলো আগে থেকেই হচ্ছিল, কিন্তু তাহলে আসলে দ্বন্দ্বের মূল কারণটা কি ছিল? যখন থেকে মুহতামিম মুফতি সাহেব হুজুর তার বহু আগ থেকে নায়েবে মুহতামিম, শুরু থেকেই। একটা সময় যখন মাহমুদিয়ায় শুরু হয়, কাগজপাতি এরকম গোছানো হয় নাই, তখন কিন্তু
অঘোষিতভাবে মুফতি মনসুরুল হক সাহেব মোহতামিমের দায়িত্বই পালন করতেন, আচ্ছা কিন্তু হুজুরের বয়স সেই পদের সাথে ম্যাচিউর না হওয়ার কারণে আচ্ছা ওনাকে পরে নায়েবে মোহতামিম পদে রেখে কাজ চালিয়ে নেওয়া হইতো।